হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সি স্টুপস টু কনকারের যে আমাদের লাস্ট অংশটা আলোচনা বাকি রয়েছে সেই জায়গাটুকু একটু ক্লিয়ার করে দেবো। দেখো, বাকি বলতে গেলে এক্সপ্লেনেশন হয়ে গিয়েছিল, ঠিক আছে, বিটুইন লাইন্স। এইবার বাকি যেটা আছে সেটা হলো এপিলগ, তাই তো? এবার এপিলগ এটা কি এবং কেন তোমার একটা নাটকের শেষে দেয় সেটা আমাদের জানতে হবে। প্রথমে আমরা যেমন প্রলগ পেয়েছিলাম, ঠিক আছে, যেটা তোমার নাটকের শুরুতে, এবং শেষের যেটা অংশটা দেয় সেটা কি এপিলগ, ঠিক আছে। তাহলে যেমনটা প্রলগে বলা হয়েছিল যে আমরা একটা নাটক অভিনয় করতে চলেছি, এতদিন ধরে আপনারা সেন্টিমেন্টাল নাটক দেখে দেখে কেঁদে কেঁদে একাকার করেছেন, খুব কান্নাকাটি হয়েছে, সেন্টিমেন্টালের ব্যাপার, ঠিক আছে। এইবার একটা নতুন ধাঁচের নাটক আমরা নিয়ে আসব, সেটা হলো অ্যান্টি সেন্টিমেন্টাল ড্রামা। সেই রকমই এপিলগটা কি? এপিলগটা হলো একটা নাটকের শেষে রিপ্রেজেন্ট করা হয়, একদম শেষে সমস্ত অ্যাক্ট আলোচনা হয়ে যাওয়ার পরে, কনক্লুশন ঘটে যাওয়ার পরে তখন হয় এপিলগ। আমাদের এই বর্তমান নাটকটায় অর্থাৎ সি স্টুপস টু কনকারে দুটো এপিলগ আছে, দেখবে। একটা এপিলগে তোমার মিস হার্টক্যাসেলের হয়ে গোল্ডস্মিথ নিজে বলবে, ঠিক আছে, মানে মঞ্চে উঠে বলতে হয়। একটা মঞ্চ ধরে নাও, নাটকটা হয়ে গেল, এইবার একজন নাটকের মেন প্রধান যে, তিনি একবার উঠে নাটকটা তোমার নাটকের শেষের যে বক্তব্য, শেষের মন্তব্য, সেটুকু দিয়ে আসাকে বলা হয় এপিলগ। তাহলে এপিলগ ইজ এ শর্ট স্পিচ ডেলিভার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, ঠিক আছে, আর ইউজুয়ালি বাই অ্যান অ্যাক্টর হু হ্যাজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য ড্রামা। বুঝতে পেরেছো? এইবার এই নাটকটায় প্রথম এপিলগটা নিয়ে আলোচনা হবে, দ্বিতীয় এপিলগটাকে নিয়েও আলোচনা করব, ঠিক আছে। তাহলে প্রথম এপিলগটা বলেছিলেন আমাদের নাট্যকার নিজেই, মানে যিনি লিখেছেন, ঠিক আছে, অলিভার গোল্ডস্মিথ নিজেই, তোমার মিস হার্টক্যাসেলের হয়ে। মিস হার্টক্যাসেল মানে মিস হার্টক্যাসেলের ছদ্মবেশে, হার্টক্যাসেলের যেরকমভাবে বারমেড হিসাবে নিজেকে তুলে ধরেছিল, সেই গল্পটাকেই রিপ্রেজেন্ট করবে। দেখো আমি বলছি, তাহলে বুঝতে পারবে যেটুকু মানে সমস্যা হচ্ছে তোমাদের প্রথম দিকে, ঠিক আছে। তাহলে প্রথমে এই এপিলগটা, এখানে একটা লাইন এখানে পিডিএফটাই বলা আছে, দেখো, যে এপিলগ সি স্টুপস টু কনকার বাই অলিভার গোল্ডস্মিথ, ঠিক আছে, মানলাম। দিস ওয়াজ স্পোকেন বাই মিসেস বার্কলি অ্যাজ মিস হার্টক্যাসেল। এটা বলেছে যে স্পোকেন বাই মিসেস বার্কলি বলে, ইনি বলেছিলেন, কিন্তু আসলে এটা নয় কিন্তু, ঠিক আছে। আসলে বলেছিল কে? ডক্টর অলিভার গোল্ডস্মিথ বলেছিলেন। এরা এখানে বলতে চেয়েছে, যখন আমাদের নাটকটা তোমার মার্চের 15 তারিখে, মানে 15ই মার্চ 1773 কভেন্ট গার্ডেনে প্রথম রিপ্রেজেন্ট হয়, তখন সেখানে উনি বলেছিলেন, ঠিক আছে, মানে মিসেস বার্কলি। কিন্তু আসলে যখন নাটকটা প্রথম উত্থাপন হয়েছিল, অলিভার গোল্ডস্মিথ নিজেই বলেছিলেন, ঠিক আছে। তাহলে অলিভার গোল্ডস্মিথের মুখে তোমার তিনি কার ছদ্মবেশে আছে এখন? আমাদের মিস হার্টক্যাসেলের, মানে হিরোইনের ছদ্মবেশে, ঠিক আছে। বেশ, দেখো আমি পড়ছি, তোমরা বুঝতে পারবে। দেখো, বলেছে যে, well, having stooped to conquer with success and gained a husband without aid from dress। খুব সুন্দর এবং দারুণ একটা দামি শব্দ বলেছে যে, আমি কি সাকসেসের জন্য মাথাটা নত করেছিলাম, মানে আমি প্রথমেই বলেছিলাম যে ওর আইডেন্টিটিটা মানে কি, যে আমি মিস কেট হার্টক্যাসেল এটাকে রিপ্রেজেন্ট না করে পুয়ার রিলেটিভ বাড়ির একজন, যেটাকে তোমার মারলো, সবই জানো তোমরা, মারলো যাকে বারমেড ভেবেছিল, এই যে নিজের একটা পরিচয় সেটাকে একটা নিম্ন পোস্টে নামানো, এটা কিন্তু কম কথা নয়, ঠিক আছে। তার জন্য স্টুপ করেছিল সাকসেসের জন্য। এবার কোন সাকসেস? মারলোকে পাওয়ার জন্য, মারলোকে অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য সে যে অভিনয়টা করেছিল আর কি, ঠিক আছে। অ্যান্ড গেইনড এ হাজব্যান্ড উইদাউট এইড ফ্রম ডেজ। এইড মানে কি? সাহায্য। বলেছে যে পোশাকের, মানে পোশাক আশাকের আভিজাত্য ছাড়াই আমি একটা মানুষকে আমার হাজবেন্ড হিসাবে লাভ করলাম, আমার লাইফ পার্টনার হিসাবে লাভ করলাম। মানে কি, দেখো, ও কিন্তু সিম্পল গাউন পরে যখন ছিল তখনই কিন্তু মার্লো ইমপ্রেসড হয়েছিল, যদিও প্রথমে ফ্লার্ট করতে চেয়েছিল মার্লো, কিন্তু মার্লো যখন দেখলো মেয়েটার সিম্পলিসিটিটা একদম রিফাইন্ড, যেটা বলেছিল, ঠিক আছে, প্রথমে আমি তোমাকে ভেবেছিলাম গ্রামের একটা সিম্পল মেয়ে, যে কিছু জানো না বা কিছু, কিন্তু পরে তোমার মেরিট দেখে তোমাকে আমার শ্রদ্ধা করতে ইচ্ছা করছে। বুঝতে পারলে? তাহলে কোনো পোশাক আশাকের আভিজাত্য ছাড়া, অতিরঞ্জিত ভাব ছাড়া, একটা সিম্পলিসিটির মাধ্যমে আমি হাজবেন্ড হিসাবে যাকে গেইন করলাম, স্টিল অ্যাজ এ বারমেইড। এখানে গোল্ডস্মিথ কি বলছে, মানে মিস হার্টক্যাসেলের হয়ে আর কি, ঠিক আছে, আমি যদি এখনও বারমেইডই হয়, ঠিক আছে, মার্লো যেটা ভেবেছিল, আই কুড উইশ ইট টু, অ্যাজ আই হ্যাভ কনকার্ড হিম টু কনকার ইউ। তাহলে কি বলেছে দেখো,
ইউ বলতে গেলে এখানে দর্শক মণ্ডলী, দর্শক বৃন্দকে বলছে আর কি, মানে যারা মঞ্চে তোমার অভিনীত নাটকটা দেখছে তাদেরকে বলছে, বলছে যে আমাকে যদি এখনো বারমেড থাকতে হয় আমি থাকবো, কেননা আমি মার্লোকে কনকার করেছি একমাত্র আপনাদেরকে কনকার করার জন্য। ঠিক আছে, মানে ব্যাপারটা বোঝো। মানে নাটকটা যেহেতু একটা অ্যান্টি সেন্টিমেন্টাল নাটক, শুধু সেন্টিমেন্টাল নাটকে অভিনয় হয়ে আসছে এতদিন ধরে, এবার হট করে তুমি যদি ইমোশনাল সিনেমা দেখো, হঠাৎ করে একটা বিশাল কিছু ফাইটিং সিনেমা দেখে নিলে ভাল লাগবে না আর কি। সেটাই বলতে চেয়েছে যে আমি একমাত্র দর্শককে জেতার জন্য মার্লোকে কনকার করেছি। এই যে একটা নাটক, এই যে একটা হ্যাপি এন্ডিং হলো, আমাদেরও মন ভালো হয়ে গেল। এইখানে যদি হিরো মরে যেত, হিরো মারা যেত, হিরোইন মারা যেত, বা অন্য কিছু যদি হতো উল্টো পাল্টা, তাহলে কি ভাল লাগতো সেন্টিমেন্টাল হয়ে গেলে। তারপরে কি বলেছে দেখো, অ্যান্ড লেট মি সে, এবং আমাকে আরও বলতে দিন, ফর অল ইউর রেজলিউশন দ্যাট প্রিটি বারমেইডস হ্যাভ ডান এক্সিকিউশন। তাহলে কি বলেছে, আমাকে আরও বলতে দিন, মানে আপনাদের আশীর্বাদে দর্শক মণ্ডলীদেরকে বলছে, ফর অল ইউর রেজলিউশন, আপনাদের সংকল্পের জন্য। এখানে দেখো দর্শক মণ্ডলীকে কিন্তু বড় করছে গোল্ডস্মিথ, এটা একটা মন জয়ের উপায়। ঠিক আছে, যে অন্যকে কিন্তু ছোট করে নিজে বড় হওয়া যায় না, সেটাই বলছে আপনাদের রেজলিউশনের জন্য, সংকল্পের জন্য, দ্যাট প্রিটি বারমেইডস। বারমেইডস কেন বলেছে এখানে তোমার, ও একটা মানে সমস্ত বারমেডদেরকে এরকম সেন্সে বলেছে। আবার যে বারমেডের যে ল্যাঙ্গুয়েজগুলো হয় ওদের কিন্তু দেখো জ্ঞান থাকে না বারমেডে, যে এই লাইনটা তোমরা বুঝতে পারবে দেখবে তারপরের লাইনে, এটাই নয় আমি বলছি যে সেই প্রিটি বারমেড নিজের কার্যোদ্ধার করে ফেলেছে, কার্যটাকে উদ্ধার করে ফেলেছে। ঠিক আছে, মানে যা করতে চেয়েছিল, অর্থাৎ দুটো কাজ, একটা হলো মার্লোকে হাজব্যান্ড হিসেবে পাওয়া, এটা আমাদের আপাত দৃষ্টিতে যেটা আমরা বুঝছি, আর দ্বিতীয়ত কি, দর্শকদের মন জেতা, দুটোই করে ফেলেছে। তাই এক্সিকিউশন মানে কার্যোদ্ধার। তাহলে আওয়ার লাইফ ইজ অল আ প্লে কম্পোজ টু প্লিজ, উই হ্যাভ আওয়ার এক্সিস্ট অ্যান্ড আওয়ার এন্ট্রান্সেস। তাহলে এই লাইনটা দেখো একটুখানি কালারিং করে টোরে, তারপরে তোমার কোটেশনের মাধ্যমে লেখা রয়েছে, বোঝার জন্য তোমাদের জাস্ট চোখে পড়বে সহজে, সিম্পলভাবে লিখে দিলে চোখে পড়বে না হয়তো। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে চেয়েছে, বললো যে আমাদের লাইফটাও না জানো একটা রঙ্গমঞ্চ, প্লে, ঠিক নাটকের মতো, তোমার জীবনও নাটকের মতো, আমার জীবনও নাটকের মতো, কম্পোজ টু প্লিজ। আর সেটাকে কেন রচনা করা হয়েছে, ঈশ্বর কেন সেটা রচনা করেছে, অন্যকে আনন্দ দেওয়ার জন্য, মাঝে মাঝে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, কিংবা অন্যকে আনন্দ দেওয়ার জন্য। আমাদের সবার কি আছে, এক্সিট অ্যান্ড আওয়ার এন্ট্রান্সেস, আমাদের সবার না জন্ম হয় আবার মৃত্যু হয়, সেটা কি বলেছে, আমরা একবার করে আসি, উপস্থিত হয়, মানে এন্ট্রান্সেস। এন্ট্রান্সেস মানে কি, এন্ট্রান্স মানে ধরে নাও প্রবেশ পথ, মানে জন্মটা হলো যেটা, মানে যে বেঁচে থাকাটা কি, এটা একটা তোমার মিষ্টি মিথ্যা। আর এক্সিট করা, এক্সিট করা অর্থাৎ মারা যাওয়া, ঠিক আছে, ডেথ, সেটা হলো একটা কটু সত্যি কথা, তেতো সত্যি। তাহলে এই লাইনটা কি কোটেশনের মধ্যে কেন দেওয়া যায়, এটা একটা শেক্সপিয়ারের লাইন, উইলিয়াম শেক্সপিয়ারের। এইরকম লাইন না উইলিয়াম শেক্সপিয়ারই বলতে পারে, বাংলায় যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে সাধারণত হয় এরকম কথা। তাহলে এখানে কি, এইটা দেখো তোমরা যদি অ্যাজ ইউ লাইক ইট নাটকটা পড়ে থাকো, ওখানকার লাইন এটা, অ্যাজ ইউ লাইক ইটে জ্যাকুইজ বলে একটা ক্যারেক্টার আছে তোমার, তিনি এই সেন্টেন্সটা বলে থাকবেন। ঠিক আছে, উই হ্যাভ আওয়ার এক্সিট অ্যান্ড এন্ট্রান্সেস। বুঝতে পারলে, আমাদের সকলের একটা সময় আছে যখন আমরা আসি এই রঙ্গমঞ্চে অভিনয় করি, তারপরে আবার আমাদের আমাদের চলে যেতে হয়। তো ফার্স্ট অ্যাক্ট শোজ, এইবার দেখো আমাদের এখানে গোল্ডস্মিথ অর্থাৎ মিস হার্টক্যাসেলের হয়ে আর কি বলছে, মানে প্রথম অ্যাক্টে আমরা কি দেখেছিলাম, দ্বিতীয় অ্যাক্টে কি দেখেছিলাম, তৃতীয় অ্যাক্টে কি দেখেছিলাম, তারপরের অ্যাক্টগুলো কি দেখেছিলাম, সব এখানে ভেঙে 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 বলবে। দ্য ফার্স্ট অ্যাক্ট শোজ দ্য সিম্পল কান্ট্রি মেড, প্রথম একটা আমরা দেখলাম একটা সিম্পল সরল সাধারণ কান্ট্রি মহিলাকে। ঠিক আছে, মেড কেন বলেছে এখানে, কুমারী, বিয়ে হয়নি সেরকম আর কি। ঠিক আছে, আনম্যারিড গার্ল, হার্মলেস অ্যান্ড ইয়াং, যে অন্যর কারোর ক্ষতি করে না, এবং ইয়াং, বয়সে অল্প বয়স। ঠিক আছে, বয়স তোমার অল্প। And everything afraid blushes when hired and with unmeaning accent। তাহলে কি বলছে এখানে, and everything afraid মানে সমস্ত কিছু সম্পর্কেও অজানা অচেনা, মানে কি, যখন একটা মেয়ে ইয়াং এজ হয়, যদি ইম্যাচিওর গার্ল হয়, তাহলে পৃথিবীর সমস্ত চালচলন থেকে তার অভিজ্ঞতা তখন তোমার অর্জিত হয় না। সেই জন্য বলেছে সমস্ত কিছু থেকে একটা ভয় ভয় ব্যাপার আছে, প্রথম একটা তোমাদেরকে মনে করতে হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, ব্লাসেস হোয়েন হায়ার্ড। এবার হায়ার্ড মানে কি, হায়ার মানে তো এমনিতে হায়ার করা, যেমন ক্রিকেটে বলে রানার হায়ার করেছে। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছে যে যখন সে একটা কান্ট্রি মেট ইয়াং হলো, ইনোসেন্ট হলো, হার্মলেস, ইনোসেন্ট,
কিন্তু যখন সে জিতে যায়, হায়ার্ড মানে কি, হোয়েন সি হ্যাভ ডান হার ওয়ার্কস, হার জবস উইথ আনমিনিং অ্যাকশন। তাহলে গোটা লাইনটার মানে কি বলেছে দেখো, বলতে চাইছে যে যখন সে তার কার্য উদ্ধার করে তখন সে তোমার তার ব্লাসিং ফেসটাকে প্রকাশ করে, তখন সে লজ্জা পায়, ঠিক আছে, তখন সে তার লাজুক মুখটাকে তুলে ধরে। অর্থাৎ এটা কোন অ্যাকশনের কথা বলেছে? আনমিনিং অ্যাকশন বলতে গেলে বিয়ের কথা। মানে একটা মেয়ে ইনোসেন্ট থাকলো, তারপরে তার বিয়ে তার প্রস্তাব এলো, তখন যদি সেটা সাকসেসফুলি হয়, এখানে মিস হাটক্যাসলের মনে যেরকম হচ্ছে লাড্ডু ফুট রা হে মাচ লাইক দিস, ঠিক আছে, সেই রকমই। এবার দেখো আই হোপস অ্যাজ হাউ টু গিভ ইউ স্যাটিসফ্যাকশন। দেখো এইটা ইটালিয়ানের ওয়ার্ডের মতো লেখা আছে, দেখো একটুখানি হিলিয়ে, ঠিক আছে, ডান্সিং ওয়ার্ডের মতো। অন্য লাইনের থেকে দেখো এই লাইনটা আলাদাভাবে, এটা দেখো কেমন স্ট্রেট, কিন্তু এটা আলাদা। মানে এই কথাটা বারমেইডের ভূমিকায় বলছে, সেই জন্য আই হোপস দিয়েছে। দেখো আয়ের পরে কোনো সময় হোপস হয়? আই হোপ হয়, হি হোপস হয় থার্ড পার্সন সিঙ্গুলারের পরে। অ্যাজ হাউ টু গিভ ইউ স্যাটিসফ্যাকশন, তাহলে আমি জানি যে আপনাদেরকে কিভাবে স্যাটিসফ্যাকশন দিতে হয়, ঠিক আছে, সন্তুষ্টি কিভাবে তোমাকে প্রদান করতে হয়। মানে এখানে দুটো অর্থে বললো, একটা বারমেড হিসাবে, ঠিক আছে, যে অন্যকে কিভাবে স্যাটিসফাইড করতে হয়, আবার একটা কি হিসাবে, তোমার মিস হার্ট ক্যাসেল হিসাবে, যে আমি অভিনয়টা করার পরে, অভিনয় হয়ে যাওয়ার পরে দর্শককে কিভাবে একটা সন্তুষ্টি প্রদান করতে হয় সেটা আমি জানি। আই হোপস অ্যাজ হাউ টু গিভ ইউ স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। এবার দেখো হার সেকেন্ড অ্যাক্ট ডিসপ্লেস আ লাইভলিয়ার সিন। এবার আমাদের ফার্স্ট অ্যাক্টের গল্পটা গেল, সেকেন্ড অ্যাক্ট চলে এসো এবার, ঠিক আছে, বেশ এলে। এবার দেখো কি হচ্ছে, বলছে যে সেকেন্ড অ্যাক্টটা তো আরো জীবন্ত, ঠিক আছে, ফার্স্ট অ্যাক্টে যা হলো হলো, সেকেন্ড অ্যাক্টে যখন আমরা প্রবেশ করলাম তখন আমাদের মনটা আরো তোমার ভালো লাগতে লাগলো, ঠিক আছে। ওটা দ্যাট এইটা দেয়নি, দ্য আনব্লাসিং বারমেইড অফ অ্যান কান্ট্রি ইন। এবার প্রথমে দিল দেখো ব্লাসিং, যখন কাজ হয়ে গেল, প্রথমে কিন্তু কেট হাটকেসেল ছিল, তখন ব্লাস করতো, মারলো সামনে কি মাথা ঝুঁকিয়ে ঢুকিয়ে কথা বলছে এরকম ব্যাপারে, সেইটা তোমার বর্ণনা করলো, ঠিক আছে। এবার সেকেন্ড অ্যাক্টে যখন বারমেইডের অভিনয়টা করছে, পুয়ার রিলেটিভ মারলো, যাকে ভেবে নিল বারমেইড, তখন কিন্তু আর আনব্লাসিং ভাব আছে, মানে ব্লাস নাই, ঠিক আছে, তখন একটা ছ্যাঁচড়ামো আছে ক্যারেক্টারের মাঝে, যে ছটা ছ থাকে, ছিনালি ছামু এই সমস্ত ব্যাপারগুলো আছে আর কি, ঠিক আছে, ককেট। তাহলে কি বলছে, আনব্লাসিং বারমেড অফ এ কান্ট্রি ইন, তখন একদম একটা কান্ট্রি ইনের, মানে একটা গ্রাম্য অঞ্চলের বা তোমার একটু হালকা ফুলকা অঞ্চলের, তোমার যেগুলো আর কি তোমার টাউন স্কার্ট হয়, আরবান স্কার্ট হয়, প্রত্যন্ত এলাকা বস্তি এলাকায়, সেইগুলোর বলেছে, ঠিক আছে। তখন বারমেড হিসাবে কিন্তু ও বোল্ড, সাহসী, সাহস না করলে মারলোকে জিততে পারতো না। হু হুইকস অ্যাবাউট দ্য হাউস অ্যাট মার্কেট ক্রেটার্স। তাহলে এটা কি বলতে চাইলো, হু হুইকস অ্যাবাউট দ্য হাউস। হুইকস মানে কি? হুইকস মানে হলো দ্রুত হাঁটা, মানে হেঁটে চললাম, গট 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 করে হাঁটা, এটাকে বলা হয় হুইকস। যে বাড়ির মানে বারমেডের ভূমিকা হিসাবে ও কি বলতে চাইছে, একটা বারমেড চুপচাপ বসে থাকলে তো হবে না, একবার এ ক্যান্ডিডেটের কাছে যেতে হবে, ও ক্যান্ডিডেট মানে যারা আসবে তাদের কাছে, যে আপনি কি নেবেন গো, আপনি কি নেবেন গো, এদিক ওদিক এদিক ওদিক ছটফট ছটফট করে ছুটতে হবে, সেটাই বলেছে অ্যাট মার্কেট ক্রেটার্স। দেখো এইটা দুটো অর্থে ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু কঠিন, এগুলো তোমার ফুড নোট রেফারেন্সগুলো ভালো করে শুনে নিতে হবে। তাহলে এখানে কি বলছে, কেটার মানে কি বলতো, কেটার থেকে কেটারার শব্দটা এসছে, কেটারার বলি না, যে বিভিন্ন রকম সংস্থা থেকে কেটারার তৈরি করে, ওরা সার্ভ করে খাবার টাবার। তাহলে কেটার মানে হচ্ছে খাদ্য পরিবেশন করা, বুঝতে পারলে। আর কেটারার শব্দটার কি অর্থ, যারা খাবার তোমার যোগান দেয় আর কি। এবার হুইক্স মানে আর একটা শব্দ আছে, দেখো হুইক্স যখন নাউন হয় তখন হয় ঝাড়ু ঝাঁটা এই সমস্ত কিছু, আর যখন ভার্ব তখন হচ্ছে দ্রুত বেগে যাওয়া, হাঁটা চলা এরকম, ঠিক আছে। তাহলে অ্যাড মার্কেট কেটার্স বলতে গেলে কি বললাম আমি, দুটো মানে হয়। তাহলে বললো যে যে বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে ছুটে বেড়ায়, আর কি করে, অ্যাট মার্কেট কেটার্স, এবং বাইজ ইন মার্কেট, বুঝতে পারলে। মানে বারমেড হিসাবে সে নিজেকে বিক্রিও করে দেয়। সব বারমেডের তো নিজের ক্যারেক্টারের প্রতি অত ইয়ে থাকলে হবে না, তাহলে আর এই তোমার এই প্রফেশনে আসবে কেন, সেটাই বলেছে, ঠিক আছে। আবার আর একটা কি হয়, যে অন্যকে খাবার পরিবেশন করে বারমেড, একটা তোমার ইনে থাকলো, যারা খেতে আসলো তাদেরকে খাবার পরিবেশন করে, দুটো অর্থে। তারপর বলছে টক্স লাউড, ককেটস দ্য গেস্ট অ্যান্ড স্কোলস দ্য ওয়েটার্স। তাহলে বারমেডরা কি করে সেটাই বলছে, যে খুব উচ্চ স্বরে কথা বলে, সেই যে বলছিল না এই লায়ন, বিভিন্ন তোমার নামগুলো বলছিল, যে অ্যাঞ্জেল ওদেরকে খাবার দিয়ে, ককেট দ্য গেটস, ককেট মানেও ফাজলামি করা, ঠিক আছে, ছিনালি করা, এগুলো
হ্যাবিট থাকে, ঠিক আছে, মোস্ট বেশি কোনো কোনো মহিলার এরকম হ্যাবিট থাকে। তারপর দেখো অ্যান্ড স্কোলস দ্য ওয়েটার্স, এবং অন্যান্য ওয়েটারদেরকে বকাবকি করে, এই ঠিক টাইমে খাবার দিয়ে আসতে পারছিস না, কখন থেকে ওয়েট করছে আর আসবে নাকি। নেক্সট দ্য সিন শিফটস টু টাউন। এইবার অ্যাক্ট 3 গল্প বলেছে, ঠিক আছে, দুটো অ্যাক্ট হয়ে গেল। দেখো অ্যাক্ট 3 কি বলছে, তারপরে না গল্পটা আমাদের টাউনে সেটেল হলো আবার। অ্যান্ড দে আর সি সোর্স, এবং সেখানে সোর মানে কি, উচ্চে ভাষা, মানে ভেসে চলা আর কি। একটা পাখি যেমন সোরিং করে, যেমন তুমি ওর টু স্কাইলার ওটা দিয়েছি, দেখো ওইটা পড়ে নিয়ে ওখানে বুঝতে পারবে, দেখবে সোরিং আর ফ্লাইং এর সব পার্থক্যগুলো দেওয়া আছে। তাহলে এখানে সে কি বলছে যে টাউনে যখন আমার শিফট হলো, মানে বারমেইড থেকে ধীরে 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 আবার নিজের ক্যারেক্টারটাকে রেইজ করলো, মানে বুঝতে পারছো ঘটনার সঙ্গে মিল আছে। কিন্তু প্রথমে দেখো কেট হাটক্যাসেলই ছিল মার্লোর সঙ্গে যখন দেখা হলো, তারপরে বারমেইড হলো, তারপরে একটুখানি ফাজলামি করেছিল, ঠিক আছে, এবং অ্যাক্ট 3 তারপরে কিন্তু আবার বারমেইড হওয়া সত্ত্বেও বিভিন্ন জ্ঞানের কথা বলছিল, ঠিক আছে, যে আপনি যদি ভেবে থাকেন আপনার সঙ্গে আমি টাইম ওয়েস্ট করছি, হ্যানা থানা, এই সমস্ত অনেক কিছু বলেছিল, আর আমি ডিসকাস করছি না পুরোনো গল্প। তারপরে কি বলছে দেখো, তারপরে সে নিজেকে তুলে ধরে, নিজেকে আবার উন্নত করে আর কি, নিজে অন্যের চোখের সামনে আর কি। দ্য চপ হাউস টোস্ট অফ অগলিং কনইসার্স, এই লাইনটা হচ্ছে সবচেয়ে কঠিন লাইন এই গোটা এপিলগে। তাহলে কি বলছে দেখো, এখানে আমার চপ নিয়ে এলো, চপ হাউস। ঠিক আছে, তাহলে চপ হাউস শব্দটার কি অর্থ? চপ হাউস মানে হচ্ছে চিপ ট্যাভার্ন বা ইন, ঠিক আছে, যে সমস্ত সরাইখানা, যেখানে এল হাউস, যেগুলো চিপ, মানে তোমার উম, ধাবা যেরকম হয় ঠিক সেই রকম আর কি। টোস্ট, এবার টোস্ট শব্দটা এখানে কিন্তু মারাত্মক একটা সেন্সে ব্যবহার করা হয়েছে। এ মাঝখানে কাটা অংশটা চলে এলো, দেখো টোস্ট হলো তোমার এ লেডি হুজ হেলথ ইজ ড্রাঙ্ক বাই হার অ্যাডমায়ারার্স। এর বাংলা আমি বলতে পারবো না, ঠিক আছে, এর বাংলাটা তোমরা মনে করে নাও। তাহলে এ লেডি হুজ হেলথ, বুঝতে পারলে, মানে তার লাভার বা তার তোমার অ্যাডমায়ারার, প্রেমিক আর কি, যখন তার শরীরের প্রতি, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রতি বেশি অ্যাক্টিভ হয়ে পড়ে, সেই জায়গা থেকে তাকে অ্যাচিভ করতে চায়, সেইটাকে বলা হয় টোস্ট, বুঝতে পারলে। অফ অগলিং কনিসার্স, তাহলে অগলিং শব্দটার কি অর্থ? লুকিং অ্যাট হার উইথ লাভ। অগল মানে কি, কটাক্ষ করা, মানে সপ্রেম কটাক্ষ, তাকানো, চোখে 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 কথা বলা, সেইটাকে বলা হয় কনসার্স। মানে এখানে কনসার্স মানে দেখবে রসিক ব্যক্তি, রসিক পণ্ডিত, এরকম থাকে বিভিন্ন তোমার ডিকশনারিগুলোয়। তাহলে এখানে অ্যাডমায়ারার্স বলেছে, মানে কোন অ্যাডমায়ারার? যারা মানে বিউটির অ্যাপ্রিসিয়েশনে পিএইচডি করেছে, মানে এক্সপার্ট ইন দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, লেডিস বিউটি, যে খুব ভালো রে দেখতে শুনতে, এই জায়গাটা যারা রিপ্রেজেন্ট করে সেইটাকে বলা হয় কনসার্স, এইখানে বলেছে আর কি ওই অর্থে। তাহলে কি বলছে, দ্য চপ হাউস টোস্ট অফ অগলিং কনসার্স। তাহলে বুঝতে পারলে, মানে 3 নম্বর অ্যাক্টে এখানে তোমার মিস হার্টক্যাসেলের ভূমিকায় তোমার আমাদের গোল্ডস্মিথ কি বলতে চাইলো, যে নেক্সট সিনে সি মুভস টু লন্ডন, এই যে বলে টাউনে সেটেল হলো সিনটা, অ্যান্ড দেয়ার সি রাইজেস টু প্লে দ্য সেম রোল ইন মোর ফ্যাশনেবল ট্যাভার্ন, হোয়ার দে ড্রিঙ্ক টু হার হেলথ অ্যান্ড কাস্ট অ্যামোরাস গ্ল্যান্সেস অ্যাট হার। বুঝতে পারলে, তখন মিস হার্টক্যাসেলের ক্যারেক্টারটা আরও একটু উন্নত হলো, সেই জন্য তার তার দিকে সবাই সপ্রেম দৃষ্টিতে তাকাতে থাকলো, এইটা বলতে চাইলো। তারপরে চলে এসো, কোথায় গেল, হ্যাঁ পেয়েছি। তারপরে দেখো বললো যে অন স্কোয়ারস অ্যান্ড সিটস সি দেয়ার ডিসপ্লেস আর আর্টস। দেখো অ্যাক্টস বলেনি কিন্তু, মানে তোমার অ্যাক্টিং বলেনি, আর্ট আর অ্যাক্টিং এর মধ্যে পার্থক্য আছে। তাহলে স্কোয়ার বলতে গেলে এখানে যারা জমিদার, যারা উচ্চ সমাজের মানুষ, তাদেরকে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে বলছে সেই লন্ডনে গিয়ে, মানে সিটিতে স্থাপন করার পরে নিজেকে, সেইখানে সে সিটস মানেটাকে বলে দিই, সিটস মানে দেখো সিটিজেন, সিটিজেনের সঙ্গে সিটের মিল নাই, প্রথমে সিআইটি, তারপরে সিটিজেন, জেডিএন, ঠিক আছে। তাহলে বললো যে যেখানে গিয়ে সে তার মানে শিল্প, কলা, আর্টস, সে তার মানে সৌন্দর্য, কথার সৌন্দর্য, এটা কিন্তু অভিনয় নয়। একটা নলেজ না থাকলে, এডুকেশন না থাকলে এইভাবে কথা বলা যায় না, তাহলে ফাজলামিতেই শেষ। তাহলে বলছে যে সেই টাউনে গিয়ে সে তার সিটিজেনদের সঙ্গে বা তার লাভারদের সঙ্গে সে তার নিজের আর্টটাকে, নিজের শিল্পটাকে প্রকাশ করে চলে, ক্রমশ ক্রমশ প্রকাশ্যমান আর কি। অ্যান্ড অন দ্য, এটা দেখো গ্রিডির অন নয়, ঠিক আছে, গ্রিড আয়রন, এইটা কেটে কেটে উচ্চারণ, তাহলে গ্রিড আয়রন বয়েলস আর লাভার্স হার্ট। এবং ওই যে আর্টের দ্বারা তার যে সমস্ত মানে লাভার, যে সমস্ত অনুরাগী ব্যক্তিগণ থাকে আর কি, অ্যাডমায়ারার থাকে, তাদেরকে কি করে, তাদেরকে সব ক্যাপচার করে নিতে পারে, মানে না চাইলেও ক্যাপচার হয়, যেহেতু একটা অনেস্টির সঙ্গে ও থাকে,
প্লাস দেখতেও ভালো, প্লাস কথাও ভালো ভালো বলে, সেই জন্য বলছে। তাহলে গ্রিড আয়রন মানে কি বলো তো? তাহলে দেখো, গ্রিড আয়রন শব্দটার হলো তোমার এ ফ্রেম অফ আয়রন ফর রোস্টিং মিট। ঠিক আছে, মানে তোমার ঝলসানো মিট, মাংস আর কি। ঠিক আছে, ঝলসানো করার জন্য একটা স্টিকের মতো থাকে, যার মধ্যে ওটাকে রাখা হয়, মাংসটাকে দিয়ে ঝলসে দেওয়া হয় আগুনে। হাতটা নিয়ে তো আর হাতটাকেও ঝলসানো যায় না, সেই জন্য একটা আয়রনের স্টিক থাকে। তাহলে বলছে অ্যান্ড অন দি গ্রিড আয়রন ব্রয়েলস হার লাভার্স হার্ট। এবং ঠিক সেইভাবেই, মানে যেমনভাবে মানে একটা মিটকে রোস্ট করা হয়, অর্থাৎ তোমার সেটাকে পোড়ানো হয়, সেটা ক্রমশ পুড়ে চলে, ঠিক সেই রকমই মিস আটকাসেলের সঙ্গে দেখাশোনা করার পরে আর কি, ওকে বারমেড ভেবেছিল, যা ভেবেছিল ভেবেছিল, কিন্তু মার্লোর অবস্থাটাও ঠিক সেই রকম হয়েছিল। আবার আর একটা সেন্সে তোমার বলতে চেয়েছে, আর একটা সেন্সে কি, যে ওর সঙ্গে দেখা করার পর মানুষজন খেতে ভুলে যায় গ্রিড আয়রন ব্রয়েলস, মানে যে মিট বা খাবার, সেইগুলো খেতে ভুলে যায় লোকে, সবসময় মনটা ওই দিকে পড়ে থাকে। অ্যান্ড অ্যাজ সি মাইলস, এবং যখন সে হাসে, ঠিক আছে, মৃদু হাসা, হো হো করে নয়, স্মাইল, হার ট্রায়াম্পস টু কমপ্লিট, বাস হয়ে গেল একদম 16 পূর্ণ, ট্রায়াম্পস টু কমপ্লিট, তার জিত একদম সম্পূর্ণ হয়ে গেল, মানে হাসিতে কাহিল করলো এবার। ইভেন কমন কাউন্সিলম্যান ফরগেট টু ইট। এবার এই লাইনটা দেখো স্পষ্ট করে বলে দিয়েছে, যেটা আমি আগে বললাম, ঠিক আছে। তাহলে কমন কাউন্সিল মানে কি? কমন কাউন্সিল মানে মিউনিসিপ্যালিটির লোকজন, বুঝতে পারলে? কমন মানে সাধারণ, কাউন্সিলম্যান তো যারা মানে কাউন্সিলর হয়, ঠিক আছে। তাহলে কমন কাউন্সিল বলতে গেলে এখানে লন্ডনের, মানে সিটি অফ লন্ডনের যে সমস্ত উচ্চ পদস্থ ব্যক্তিগণ, মানে মেয়রের যারা নিম্ন পদস্থ আর কি, মেয়রের থেকে যারা নিচে, তাদেরকে বোঝানো হয়েছে। সেই সমস্ত লোকগুলো, বা উঁচু মানে সমাজের লোক হোক, নিচু সমাজের লোক হোক, যেই হবে হোক না কেন, তাকে দেখে তার সঙ্গে কথা বলে মিশে সমস্ত লোক খেতে ভুলে যায়। দ্য ফোর্থ অ্যাক্ট শোজ, এবার থার্ড অ্যাক্টটা হলো, এবার ফোর্থ অ্যাক্টটা দেখো কি বলেছে। দ্য ফোর্থ অ্যাক্ট শোজ হার ওয়েডেড টু দ্য স্কোয়ার। এবং তারপরে যখন ঘায়েল করে ফেললো, এবার স্কোয়ার, মানে স্কোয়ার ইজ রিয়েলি ইগার টু ম্যারি দ্য গার্ল। এবার বিয়ের প্রস্তাব, ঠিক আছে, ম্যারেজ হলো, বিয়ে হলো। শোজ হার ওয়েডেড টু দ্য স্কোয়ার অ্যান্ড ম্যাডাম নাও বিগিনস টু হোল্ড ইট হায়ার। এবং মানে ম্যাডাম বলতে গেলে এখানে তোমার দর্শক মণ্ডলীকেও বলছে, আবার নিজেকেও বলছে, যে তারপরে সে আর সাধারণ মানুষ থাকে না, তারপরে কি হয়, সে ম্যাডাম হিসাবে, ম্যাডাম হিসেবে মহাশয়া, ঠিক আছে, মানে তোমার একটা হায়ার র্যাঙ্কে, যাকে একটু শ্রদ্ধার সঙ্গে আমরা দেখি, ঠিক আছে, যে আমাদের টিচার হয় বা অন্য কোনো অচেনা ব্যক্তি হয়, যাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি, তাকেই তো ম্যাডাম বলা হয়। তাহলে তারপরে লোকে তাকে ম্যাডাম বলে সম্বোধন করতে থাকে, ঠিক আছে। প্রেটেন্ডস টু টেস্ট অ্যাট অপেরাস ক্রাইস ক্যারো। এইবার মানে এখান থেকে তোমাদের একটুখানি ভালো করে বুঝতে হবে। দেখো, প্রিটেন্ডস টু টেস্ট অ্যাট, তাহলে এইগুলোর মাধ্যমে, এই যে ন্যান্সি ডসন, দেখো আলাদা কালার করা আছে, চিফ হ্যারো, তারপরে হেইনেল, এই জায়গাগুলো রেফারেন্সগুলো একটুখানি মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, যে প্রিটেন্ডস টু টেস্ট, মানে টেস্ট বলতে এখানে খাবার টেস্ট বলেনি, মানে অপেরাস ক্রাইস ক্যারো, বেশ ক্যারো শব্দটা আগে আমি বলি। ক্যারো মানে কি বলতো? ক্যারো একটা ইটালিয়ান ওয়ার্ড, ঠিক আছে। এটা তোমার কলিন্সের মতামত অনুযায়ী ক্যারি হলো একটা, ক্যারো, ক্যারো একটা ইটালিয়ান ওয়ার্ড। যেমন আমরা বলি, যেমন আমি কমেন্টে লিখি ডিয়ার, প্রিয়, ঠিক আছে, তারপরে ওয়েলকাম, অ্যাকসেপ্টেবল, সেই সমস্ত জিনিসগুলোই ক্যারো শব্দটার মাঝে বোঝানো যায়, ঠিক আছে। তাহলে ক্যারো ইজ অ্যান ইটালিয়ান ওয়ার্ড হুইচ মিনস কি, ডিয়ার, কিন্তু এখানে কি, এখানে ওয়েলকাম অর্থে বলেছে, বুঝতে পারলে? আর অপেরা কি? অপেরা হলো বিভিন্ন, তোমরা জানো এটা, বিভিন্ন তোমার মিউজিক্যাল, ড্রামাটিক এন্টারটেনমেন্ট, সেগুলোকে বলা হয় অপেরা, তাই তো? তাহলে বলছে যে যখন একটা মহিলা হায়ার র্যাঙ্ক তোমার লাভ করে, অর্জন করে আর কি, অ্যাকিওর করে, তারপরে কি হয়, বিভিন্ন অপেরাতে নিজেকে রিপ্রেজেন্ট করতে চায়। মানে কি, অপেরাতে যারা অভিনয় করে তার চেয়েও ও কিন্তু সম্মান আর শ্রদ্ধার আসনে পৌঁছে যায়, লোকে আরো সেলিব্রিটি ভাবে তাকে, ঠিক আছে। তাহলে ক্যারো মানে এখানে বলতে চেয়েছে যে তোমার একটা, ধরে নাও, অভিজাত পরিবারের মেয়ে সেখানে গিয়ে অপেরার সামনে বসে, মানে অপেরার অভিনয়টা দেখছে, লোকে এবার অপেরা না দেখে তাকে দেখবে, সেটাই বলতে চেয়েছে। অ্যান্ড কুইটস আর ন্যান্সি ডসন অ্যান্ড চিফ হ্যারো। এবার এখানে আরো বুঝতে পারবে, দেখো ব্যাপারটা। এবার ন্যান্সি ডসন কি? ন্যান্সি ডসন ওয়াজ এ ডান্সার, ইনি একটা তোমার মানে নৃত্য করতেন, ঠিক আছে, নৃত্য প্রদর্শন করতেন। এবার খুব ভালো ডান্স করতো, হর্ন পাইপের সঙ্গে, সেই সিঙ্গা বোঝো, ভেপু সিঙ্গা, ওই সমস্ত কিছুতে,
ঠিক আছে। আর আর যেখানে ও যে অপেরাটার রিপ্রেজেন্ট করতো সেটার নাম ছিল বেগার্স অপেরা। বেগার মানে যদিও ভিখারি, কিন্তু ওদের অপেরাটা ভিখারি মোটেই ছিল না, প্রচুর ফেমাস হয়েছিল। এবার এখানে কি বলতে চাইলো যে এই যে অ্যান্ড কুইটস হার, ঠিক আছে, এই যে ন্যান্সি ডসন বলে যে বিখ্যাত তোমার নৃত্য প্রদর্শনকারী মানুষটা ছিল, সেও ওই যে সেই মেয়েটার কাছে হেরে যাবে, ঠিক আছে, যে এরকম করে, অর্থাৎ মিস হার্টক্যাসেলের কাছে এখানে বলতে চাইলো, যে এরকম করে একজনকে অর্জন করতে পারে তার কাছে এও হেরে যাবে। আর এই যে চিফ হ্যারো, এটা কি চিফ হ্যারো হচ্ছে তোমার, এটা একটা সং, ঠিক আছে, একটা সং মানে তোমার গান সঙ্গীত। অরফেও বলে একটা অপেরা ছিল, সেই অপেরার একটা সঙ্গীত, মানে যে কোনো সঙ্গীতের চেয়ে বা যে কোনো ডান্সারের চেয়ে তখন কার কোয়ালিটিটা হাইফাই, আমাদের মিস হার্ট ক্যাসেলের, বা ওই রকম একটা মেয়ে যে অনেস্টির সঙ্গে একজনকে অর্জন করবে, মানে সেরকম কোনো মিথ্যা কথাও বলেনি, নিজের সততাও বজায় রেখেছে, ক্যারেক্টারটাকেও নিয়ে ছেলে খেলা করেনি, ঠিক আছে, সেই জন্য বলেছে দেখো, dots upon dancing, and in all her pride swims round the room the Heynel of Cheapside. তাহলে এবার হেইনেলটা আমি বলে দিই, দিয়ে গোটা মানেটা ভালো করে বলে দেবো। দেখো হেইনেল হলো তখনকার দিনের, মানে যখন এই নাটকটা লেখা হয়েছিল সেই দিনের আর কি, এখনকার নয়, পপুলার ডান্সার, এও একজন ডান্সার ছিল, ঠিক আছে, নৃত্য করতো যেমন ন্যান্সি ডসন, সেই রকমই হেইনেল, চিপসাইড। এবার তোমার গোটা মানেটাই আসছি, দেখো গোটা মানেটা কি, এখানে বলতে চাইলো যে ডটস আপন ডান্সিং মানে কি, যখন এইরকম তোমার এই যে আমাদের হেইনেল, হেইনেলের ফুল ফর্ম, মানে ফুল নামটা ছিল অ্যানা হেইলেন, ঠিক আছে, অ্যানা হেইলেন, এন এটা আমি ভুলে গিয়েছিলাম, দেখো অ্যানা হেইনেল, ANNA, ঠিক আছে। অ্যানা হেইলেন তোমার প্রুসিয়ান ডান্সার ছিল, ওকে। তাহলে এখানে কি বলতে চাইলো যে সি লসেস অল দ্য টেস্ট ফর সাচ কান্ট্রি ব্যালাডস অ্যাজ নান্সি ডাসন অ্যান্ড ক্লেমস দ্যাট সি লাইক স্টিভ হ্যারো, ঠিক আছে, মানে প্রথমে নান্সি ডাসনকে তোমার নেগলেক্ট করলো, কেননা নান্সি ডাসন ভাল লাগবে না ওর মিস হার্ট ক্যাসেলের, মানে তার চেয়ে ও বেটার। তারপরে চিফ হ্যারো ভাল লাগলো, চিফ হ্যারোটাকেও পরে আর ভাল লাগবে না, ঠিক আছে। তারপরে কি হবে, সে অ্যানা তোমার হেইনেলের পারফর্ম দেখতে যাবে। এবার অ্যানা হেইলেনকেও ওর ভালো লাগবে না, কেননা মানুষের রেসপন্স অনুযায়ী ওই বেটার, ও নিজেও বুঝতে পারবে যে এদের চেয়ে আমি ভালো পারবো, বুঝতে পারলে। তাহলে এই জায়গাটাই রিপ্রেজেন্ট করতে চাইলো। তারপরে দেখো বুঝতে পারলো যে অগলস অ্যান্ড লেয়ার্স, তাহলে অগলস মানেও সেই তোমার কবি উইঙ্ক করে কবি ব্লিঙ্ক করে এরকম ব্যাপার, উইথ আর্টিফিশিয়াল স্কিল, তাহলে আর্টিফিশিয়াল স্কিল। তাহলে এখানে কি বলতে চাইলো যে তার এই যে অগলস, আমি আগেই বললাম সপ্রেম কটাক্ষ, একটা অ্যালিউরিং ব্যাপার, যে এরকম দৃষ্টি, কঠিন দৃষ্টি আর কি, বিদ্ধ হওয়ার চান্স খুব বেশি। তাহলে বলছে যে তার যে দৃষ্টিভঙ্গি, তার মানে দেখার যে স্টাইল, দৃষ্টিভঙ্গি নয় দেখার স্টাইল, টিল হ্যাভিং লস্ট ইন এইজ দ্য পাওয়ার টু কিল, কিল বলতে গেলে টু অ্যাচিভ আ মেট, টু অ্যাচিভ আ লাইফ পার্টনার, মানে যতক্ষণ না পর্যন্ত তার বয়স হবে, যতক্ষণ না পর্যন্ত মানে সি গোজ অন ডুইং দিস আনটিল সি গ্রোজ ওল্ড অ্যান্ড লসেস হার পাওয়ার টু চার্ম আদার্স, ঠিক আছে। একটা হয় দেখো মানে মানসিক এজটা অনেকের বেশি হয়ে যায়, ঠিক আছে, যে অল্প বয়সেই তারপরে আর কোনো কিছুতে ইন্টারেস্ট থাকে না, আবার কারো কারো মানসিক বয়স মানে বুড়ো বয়সেও কচি থাকে আর কি, তখনও সে ভাবে মনের মাঝে হরিনাম বাজতে থাকলেও সে ভাবে আমি ইয়াং আছি খুব। সেটাই বলছে যে যতক্ষণ পর্যন্ত তার মাঝে যে ইয়াং এর ভাবটা থাকে ততক্ষণ পর্যন্ত সে বিদ্ধ করতে পারে একজন নিজের চোখের দৃষ্টিতে, কথাবার্তায়, ঠিক আছে। সি সিটস অল নাইট অ্যাট কার্ডস, সে সারা রাত বসে তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে পাশে বসে কার্ডস, অর্থাৎ বিভিন্ন তোমার তাস খেলা, এই খেলা ওই খেলা, এগুলোকে বলেছে খেলতে পারে। অ্যান্ড অগলস অ্যাট স্পেডল, স্পেডল শব্দটার অর্থ মানে তোমার একটা এক প্রকারের তাস খেলা, এটা তোমরা দেখবে নেটে সার্চ করে দেখে নিতে পারো, এটাও একটা খেলা, ঠিক আছে। তাহলে কি বলেছে, সে সারাদিন তোমার স্পেডিলের দিকে তাকিয়ে বসে থাকতে পারে, সারা রাত খেলতে পারে তোমার সঙ্গে, সাচ দো আওয়ার লাইভস দ্য ইভেন্টফুল হিস্ট্রি। দ্য ইভেন্টফুল হিস্ট্রি বলতে গেলে কি, এখানে এই যে বারমেইড প্রথমে হলো, তারপরে তোমার মিস হার্ট ক্যাসেল হিসাবে আবার পরিণত হলো, সেই জায়গাটাকে বলেছে ইভেন্টফুল হিস্ট্রি, ঠিক আছে। তাহলে সারা জীবন ধরে এই যে এরকম একটা নাটক আমরা করে চলি, তারপরে দেখো একটা হাইফেন, মানে এখানে শেষ করেনি, মানে বলতে গেলে আরও কিছু বলার হবে, কিন্তু পরে আমাদের একটা শিফট করেছে, দেখো ফিফথ অ্যাক্টে, ফিফথ অ্যান্ড লাস্ট অ্যাক্ট স্টিল রিমেন্স ফর মি, আরও বাকি আছে, সারা জীবন আমি যা করলাম অ্যাচিভ করলাম, দাঁড়ান আর একটা অ্যাক্ট বাকি আছে, সেটা কি হলো ফিফথ অ্যাক্ট। ফিফথ অ্যাক্টে কি বলেছে, দ্য বারমেইড নাও ফর ইউর প্রোটেকশন প্রেইজ, ঠিক আছে, যে বারমেইডটা কাদের মাঝে আছে, যে আপনাদের মাঝে,
মানে দর্শককে উদ্দেশ্য করে বলছে যে আপনারা তো মনে মনে বলছেন যে যা জব্বর একটা নাটক দেখলাম, জব্বর একটা নাটক শুনলাম, পড়লাম, বুঝলাম, ভালো ফাইন হলো। এই যে একটা ভগবানের প্রতি আপনাদের একটা সদর্থক তোমার প্রে ভূমিকা আর কি, প্রার্থনা, সেই জন্য আমি এখন প্রোটেকশনের মাঝে আছি, আমি নিরাপত্তায় আছি বারমেড হিসাবে। সেটাই বলছে, টার্নস ফিমেল ব্যারিস্টার অ্যান্ড প্লিডস ফর বেইস। তাহলে এই লাইনটা আবার একটা অড লাইন দিয়ে দিল, বলছে টার্নস ফিমেল ব্যারিস্টার, মানে ও যেহেতু ফিমেল এখানে তোমার মিস আটকেসেল, দেখো দেখো যে একটা মহিলা অন্যায় করলে তাকে কিন্তু তোমার ফিমেল পুলিশ এই আর কি, ঠিক আছে, ওই উচ্চারণটা পুলিশ লয়, পুলিশ পুলিশ এরকম উচ্চারণ। তাহলে বলছে যে সে হ্যান্ডেল করে, ঠিক আছে। সেই জন্যই বলছে যে তোমার যে বারমেইডটা এখন আপনাদের সামনে প্লিড করছে, প্লিড মানে কি, অনুরোধ করছে আর কি, আপনাদের সামনে অনুরোধ করছে, কি অনুরোধ করছে, যে আপনারা যেমনভাবে মানে ব্যারিস্টার আর কি, কোর্টে ব্যারিস্টার যেরকমভাবে রায় দেয়, হেল্প নেয়, এই করে, ঠিক সেই রকমভাবেই আপনারাও সাপোর্ট করুন। কাকে সাপোর্ট করুন? ফর বেইস। তাহলে বেইসটা কি? বেইস বলতে গেলে এখানে আমাদের গোল্ডস্মিথকেই বলেছে, অলিভার গোল্ডস্মিথকে। এবার দেখো অলিভার গোল্ডস্মিথকে কেন বলেছে। বেইস হলো, মানে এই গল্পটা একটু শুনে নাও, বেইস হলো তোমার, বেশিক্ষণ বলবো না, একটুখানি। তাহলে বেইস কি? বেইস হলো একটা ক্যারেক্টার, দা রিহার্সাল বলে একটা তোমার টেক্সট আছে, দা রিহার্সাল, ঠিক আছে। রিহার্সাল মানে কি? যেখানে যেমন একটা নাটক মঞ্চে অভিনয় করার আগে মানুষ যেটাকে একবার প্র্যাকটিস করে সেটাকে বলা হয় রিহার্সাল। তাহলে দা রিহার্সাল বলে একটা টেক্সট আছে বাকিংহামের। এবার বাকিংহাম ওখানে ড্রাইডেনকে নিয়ে স্যাটায়ার করেছিল, বুঝতে পারলে। ওখানে বেইজ একটা মারাত্মক ক্যারেক্টার, ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ঠিক সেই রকমই এখানে যেমন গোল্ডস্মিথ খাটাখাটি করলো, মানে পরিশ্রম করলো, সেই জন্য বলছে বেইজকে আপনারা সাপোর্ট করুন, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের প্রথম এপিলগটা এন্ড হলো, যেখানে মিস আটক্যাসেল বারবার বললো যে আপনারা আমাদের যে স্রষ্টা, যে সেই ডোজ দিয়েছিল, বলেছিল না যে আমাদের মেইড অসুস্থ, তোমাদের অ্যান্টি সেন্টিমেন্টাল নাটকের, যাকে 5টা ডোজের মাধ্যমে অর্থাৎ 5টা অ্যাক্টের মাধ্যমে সুস্থ করা যেতে পারে, ঠিক আছে। সুতরাং এইভাবে 5টা অ্যাক্টের উত্থাপনের মাধ্যমে নাটকটা আমরা প্রথমে শেষ করলাম, তারপর একটা এপিলগ পড়লাম, যেখানে আমরা বুঝতে পারলাম যে মিস আটক্যাসেল অর্থাৎ অলিভার গোল্ডস্মিথ নিজেই বারবার অনুরোধ করলো যে আপনারা এবার বিচার করুন, কেননা একটা মেইড, বারমেইড হয়ে একটা মেয়ে আপনাদের মন জয় করে নিতে পারে। তাহলে যদি অ্যান্টি সেন্টিমেন্টাল নাটককে আপনারা মানে গুরুত্ব দেন, আমাদের সামনে যদি আরও অ্যান্টি সেন্টিমেন্টাল নাটক আসে, মানুষের মন, মানুষের মুড কত ভালো থাকতে পারে, ঠিক আছে। এবার যদি তোমাদের কোথাও কিছু ডাউট থাকে আমাকে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।